ভালো করে মনোযোগ দিই। যেই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে ছাত্রছাত্রীরা, হ্যাঁ, সেটা হচ্ছে রুলস নাম্বার হচ্ছে আমাদের বইয়ের 4 নাম্বার আর 5 নাম্বার। যাই হোক, এখন প্রথম যেটা বলছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে, মনোযোগ এদিকে দিই, যদি কোনো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে, হেল্পিং ভার্ব যদি না থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাক্যটাকে নেগেটিভ করতে হইলে ডো নট অথবা ডাজ নট অথবা পাস্ট টেন্সে ডিড নট বসে। বুঝছি কথা? এই তিনটা জিনিস একটা হচ্ছে ডো নট, ডাজ নট, ডিড নট, নেগেটিভ করার সময় তিনটা বসে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলা বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি, হ্যাঁ, টু হ্যাভ, আর হচ্ছে বি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এগুলা দিয়ে নেগেটিভ করতে হয়। কি করতে হয়? নেগেটিভ। এটা নেগেটিভ করার সময় অ্যানি জি, নেগেটিভ করার সময় এটা বসে, এগুলো বসে নেগেটিভে। এখন তাইলে আমি বুঝি অক্সিলারি ভার্ব যদি না থাকে, শর্ত হচ্ছে কি তাইলে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাইলে আমি যে জিনিসটা জানতে হইব কোন সেন্টেন্সের মধ্যে টেন্স অনুসারে কোন টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না সেটা আমার জানতে হবে। বুঝি না, টেন্স অনুসারে কোন বাক্যের মধ্যে, মানে কোন টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিটে এই দুইটা টেন্সে মূলত আমাদের অক্সিলারি ভার্ব থাকে না। তখনই নেগেটিভ করতে হলে প্রেজেন্ট টেন্সে ডো নট, ডাজ নট, পার্সন অনুসারে, হ্যাঁ, সাবজেক্ট অনুসারে ডো নট, ডাজ নট, আর পাস্ট টেন্সে ডিড নট বসে। আবার প্রেজেন্ট টেন্সও অক্সিলারি ভার্ব থাকে যদি অবস্থা বোঝায়, অ্যাম, ইজ, আর দিয়া, ওয়াজ, ওয়্যার দিয়া, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার দিয়া, হ্যাঁ, আবার হ্যাভ, হ্যাজ দিয়া, এগুলো দিয়েও থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের অক্সিলারি ভার্ব থাকে না এই দুইটা টেন্সের মধ্যেই। ঠিক আছে? তাহলে নেগেটিভ করার সময় এরকম হয়। তাহলে আমি একটা বাক্য লিখি, তাহলে সহজে বুঝতে পারবো, হ্যাঁ, নেগেটিভ করার ক্ষেত্রে। যেমন বাক্যটা তোদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে রাইট ফর্ম বাড়বে, যেই রকম থাকবো, মনে কর লিখলাম হি মানে সে, হি নট স্টাডি, হি নট স্টাডি, হ্যাঁ, ইংলিশ ভেরি ওয়েল, সে খুব ভালো করে ইংলিশ পড়ে না। এদের নট স্টাডি বলছে না, নট স্টাডি বলছে। এখন এই সেন্টেন্সটা আমি যদি প্রেজেন্ট টেন্সে করি তাহলে নেগেটিভ করতে হলে আমার হি এর সাথে কোনটা বসে, ডো নট না ডাজ নট। তাহলে হি ডাজ নট স্টাডি ইংলিশ ভেরি ওয়েল, তাহলে প্রেজেন্ট টেন্সে হয়ে গেল। আর যদি কই আমি যে না, এটা প্রেজেন্ট টেন্সে লিখবো না, সে ভালোভাবে ইংরেজি পড়ে না, এটা না বইলা আমি বলবো সে ভালোভাবে ইংলিশ পড়েনি, অনেক আগের কথা, তাইলে এটা হবে হি ডিড নট স্টাডি ইংলিশ ভেরি ওয়েল, শেষ। বুঝছি? এখন আরেকটা দিতেছি, যেমন দে নট ওয়াক ইন দ্য আফটারনুন। তাহলে আমি এটা প্রেজেন্ট টেন্সে নেগেটিভ বানাবো, কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করতে হলে দে সাথে কি বসে? ডো নট। তাহলে উত্তরটা হবে দে ডো নট ওয়াক ইন দ্য আফটারনুন। তারা বিকেলবেলা হাঁটে না। কিন্তু যদি এটা দিয়ে বানাই, ডিড নট দিয়ে বানাই, তাহলে হবে দে ডিড নট ওয়াক ইন দ্য আফটারনুন। বিকালবেলা তারা হাঁটেনি। তাহলে আমরা এটা মেনলি আমরা প্রেজেন্ট টেন্সে বানানোর চেষ্টা করব, হ্যাঁ, দে ডু নট ওয়াক ইন দ্য আফটারনুন। যদি পাস্টের কোনো শব্দ থাকে তাহলে আমরা পাস্ট বানাবো, যেমন এমন যদি থাকতো আবার, হ্যাঁ, লাস্ট
লাস্ট উইক, গত সপ্তাহে, অথবা যদি থাকতো হ্যাঁ এই ইয়েস্টারডে মানে কি ইয়েস্টারডে, তাইলে আমরা সেটা অবশ্যই অবশ্যই কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে, তখন আর এটা প্রেজেন্ট করা যাবে না। ঠিক আছে। আবার যদি এখানে ঠিক একইভাবে এরকম থাকে EVERY DAY এভরিডে, দে হ্যাঁ নট ওয়াক ইন দ্য আফটারনুন এভরিডে, প্রত্যেক দিন বিকালে তারা হাঁটে না, তাহলে এটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে। তখন আর এটা পাস্ট টেন্স লিখলে হবে না, কারণ এই এভরিডে কথাটার মানে হচ্ছে প্রত্যেক দিন, তাহলে প্রত্যেক দিন যে কাজটা হয় এটা তো অবশ্যই অবশ্যই প্রেজেন্টে হয়। এই তাইলে আমরা কিভাবে নেগেটিভ করতে হয় সেটা কিন্তু বুঝে নিছি। এখন কি নেগেটিভ করা কি কষ্ট, কঠিন হইব, পারবি তো? এখন হচ্ছে আরেকটা কথা, আবার সেটাই আবার বলছে, কিন্তু যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, অক্সিলারি ভার্ব নেই, সেই ক্ষেত্রে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রথমে ডু অথবা ডাস অথবা ডিড কথাটা ব্যবহার হবে। যদি ইন্টারোগেটিভ করতে চাই মানে কাউকে যদি প্রশ্ন করতে চাই, ঠিক আছে, যেমন এরকম লিখলাম সি হ্যাঁ কুক, FOO ফুট, ফুট না লিখে অন্যরা লিখি, এই লাস্টে কি দিলাম, এটা লাস্টে কি দিলাম, এটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে বুঝতে পারলাম এটা ইন্টারোগেটিভ হবে। বাক্যটা অবশ্যই আমার কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে বাক্যটা হবে না। তাহলে কোশ্চেন করতে হলে প্রথমে আমাকে যে অক্সিলারি ভার্ব যেহেতু নাই বাক্যে, এজন্য আমাকে কি করতে হবে, ডু বা ডাস বসাতে হবে। আমি আচ্ছা কিভাবে বুঝতে পারলাম অক্সিলারি ভার্ব যে নাই, আমার তো প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা এটা ডু ডাস ডিড দিয়া কেন আমি ইন্টারোগেটিভ করব, অক্সিলারি ভার্ব যে নাই বুঝবো কিভাবে, এই বাক্যের মধ্যে আমি কুক শব্দটা দেখতেছি, কুক শব্দটা যেহেতু আছে তার মানে কুকটা হচ্ছে মেইন ভার্ব, রান্না করা, রান্না করা। এখানে আবার এমন কোনো ফ্রেজ ওয়ার্ড নাই, এমন কোনো শব্দ নাই যেটা তারা বুঝতে পারে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনডিফিনিট হয়, এমন কোনো শব্দ নাই, এমন কোনো শব্দ নাই, সেন্টেন্স নাই, এমন কোনো শব্দ নাই। ওই শব্দটা থাকলে আমি বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউ আছে, তখন সেটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব আছে। স্ট্রাকচার পড়ি দেখি আছে কিনা, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি তার আগে অ্যাম ইজ আর, এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, বুঝছি? আবার প্রেজেন্ট পারফেক্টেরটা আমি একটু চিন্তা করি স্ট্রাকচারটা, তাহলে দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার, তাহলে সেইখানেও ভার্বের 3 নাম্বারের আগে যে আছে হ্যাভ হ্যাজ, তাহলে সেইটা তো আমার অক্সিলারি ভার্ব আছে। হ্যাঁ, তাহলে এই শব্দ, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বানাবো, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ডো অথবা ডাস দিয়ে প্রথমে বানাইতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি উত্তরটা লিখি কোশ্চেন করি তাহলে প্রথমে ডো বা ডাস প্রথমে বসাতে হবে, কারণ প্রশ্ন করতে হলে ভার্ব আমার প্রথমে লিখতে হয়, বুঝছি কিনা, যে এই যে এখানে কোশ্চেন সব করার জন্য এই দুইটা ভার্বের যে কোনো একটা প্রথমে লিখতে হইব, তাহলে সি এর সাথে কি বসে, ডাস বসে, তাহলে উত্তর হবে ডাস সি কুক মিল, সে কি খাবার রান্না করে, বুঝছি, সে কি খাবার রান্না করে, তাহলে উত্তরটা হবে ডাস সি কুক মিল, সে কি খাবার রান্না করে, সে খাবার রান্না করে। আবার আমরা যদি নেগেটিভে করতে চাই তাহলে ডাজন্ট শি কুক মিল, সে কি খাবার রান্না করে না, বুঝছি কিনা, তাহলে এনা একটা নট দিয়ে দিলেই উত্তরটা হয়ে গেল সে খাবার রান্না করে না। আর এখন হচ্ছে সে খাবার রান্না করে, শি ডাজ নট দিলে তো নেগেটিভে জায়গা, তখন তার ইন্টারগেটিভ হয় না, ইন্টারগেটিভ করার জন্য এই ভার্বটা আমার আগে আনতে হইব। কিন্তু যদি ইন্টারগেটিভ, এটা যদি আমি তুই যেটা বললি এটা যদি আমি পরে নেই শি ডাজ নট, তাহলে তো নেগেটিভে গেল গা। কিছু বুঝছে, কারণ প্রশ্ন যেহেতু করছে তার মানে কিছু বুঝছে, বুঝেই প্রশ্ন করছে, বাকিরা যদি বুঝা থাকে তো ভালো। এরপরে এটার ক্ষেত্রে আমি যদি আবার লিখি, এটা না লেখা আবার আরেকটা বাক্য যদি লিখি দে, ঠিক আছে, এখানে লিখলাম WORK, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক কাজ করা, দে ইন দা ফিল্ড, লেখা প্রশ্নবোধক চিহ্ন লিখলাম, প্রশ্ন দেখা যায়,
প্রশ্নবোধক চিহ্নটা দেখা যায় তো। দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে যেহেতু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে তার মানে সেটা ইন্টারগেটিভ করতে হবে। আর ইন্টারগেটিভ করার জন্য আমাকে অবশ্যই এই ভার্বগুলা আগে আনতে হবে, নাকি? এই ভার্বগুলো আগে আনতে হবে। তাহলে দের সাথে কি বসে? ডু। তাহলে ডু দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করে? তাহলে এই উত্তরটা হবে ডু দে ওয়ার্ক ইন দ্য, তারা কি মাঠে কাজ করে না? তাহলে এখানে ডু নট হবে, ডু নট দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তখন কোশ্চেন হবে কিন্তু নেগেটিভে কোশ্চেনটা হবে, তারা কি মাঠে কাজ করে না? বুঝছি? তাহলে আমাদের ইন্টারগেটিভ হয়ে গেল এবং সেটা অ্যাফার্মেটিভ হয়েছে, হাবোধক, এখানে কোনো না নাই। ডু দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করে? আর যদি হয়ে যেত ডু নট দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করে না, এটা হয়ে যাবে। বুঝছি? তাইলে এখন এই শব্দটাই যদি আবার ঠিক একইভাবে আমাদের এইভাবে না হয়ে অন্য একটা সিস্টেমে দেখাইতেছি, তাইলে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট টেন্সে হবে? হ্যাঁ, দ্য টিচার, দ্য টিচার, দেখ, দ্য টিচার টিচ আস ইংলিশ লাস্ট ডে। লাস্ট ডে মানে গতকাল, গতকাল। লাস্ট ডে মানে কি? গতকাল। আচ্ছা, গতকাল যেটা, এটা কি আজকের কথা? তাহলে কি এটা প্রেজেন্ট টেন্স হবে? এটা পাস্ট হবে এবং পাস্ট সিম্পল হবে, কারণ পাস্ট সিম্পল, এর জন্য এই ভার্বটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে দ্য টিচার টিচ আস ইংলিশ লাস্ট ডে, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে প্রশ্ন করতে হইলে তাহলে আমাদের ডিডটা আগে নিতে হবে। বুঝছি? সিম্পল। কেমনে এখানে বুঝলাম কিভাবে ডিডটা যে আগে নিতে হইব? এই যে এই শব্দটা দেখা, এই প্রশ্নবোধক এবং হচ্ছে লাস্ট ডে, লাস্টে থাকার কারণে ডিড যাবে, কিন্তু এই প্রশ্ন থাকার কারণে এটা আগে যাবে। আর যদি এই প্রশ্নটা না থাকতো, প্রশ্নটা যদি না থাকতো তাহলে নেগেটিভে বুঝাই লইলে তখন এটা ব্রেকেটের ভিতরে একটা নট থাকলো, তাদের রাইট ফর্ম বাড়বে এই সিস্টেমে থাকবে, এটা ব্রেকেটের ভিতরে একটা নট থাকতো, তখন এই লাস্ট ডে থাকলেও সমস্যা নাই, কিন্তু এইখানে এই প্রশ্নটা থাকলো না। প্রশ্ন না থাকলে তখন আমরা লিখলাম দ্য টিচার ডিড নট টিচ আস ইংলিশ লাস্ট ডে, কিন্তু এইটা থাকার কারণে এই ডিডটা আগে যাবে। তাহলে ডিড দ্য টিচার টিচ আস ইংলিশ লাস্ট ডে, শেষ। বুঝছি? তাহলে এই চলে গেল আমাদের, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে কিভাবে ইন্টারগেটিভ করতে হয়। এখন আরেকটা হচ্ছে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, আরেকটা কি ডব্লিউএস কোশ্চেন যদি থাকে, তাহলে এইটার মতোই পুরাটা এইটার সিস্টেমে শুধুমাত্র ডব্লিউএসটা আগে থাকলে আগে থাকবো, শেষ। হ্যাঁ, যেমন লিখলাম হোয়াই শি ডু দ্য, লাস্টে প্রশ্নবোধক কি বোঝা যায়? হ্যাঁ, লাস্টে প্রশ্নবোধক আছে, লাস্টে প্রশ্নবোধক আছে এবং এটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। হোয়াই শি ডু দ্য ওয়ার্ক, এইটা আমি কি করব? লাস্টে যে চিহ্নটা আছে সেটা দেখে বুঝতে পারছি এটাও কি হবে? ইন্টারগেটিভ হবে। তো আগের মতোই ইন্টারগেটিভ করার সিস্টেমটা হচ্ছে, এখানে আমি এটা প্রেজেন্ট টেন্সে ইন্টারগেটিভ করলে ডো অথবা ডাস আসবে, ডো অথবা ডাস আসবে। আর যদি পাস্ট টেন্সে করি তাহলে ডিড আসবে। তাহলে উত্তরটা হবে হোয়াই, হোয়াইয়ের জায়গায় থাকবে হোয়াই, হোয়াইয়ের জায়গায় থাকবে হোয়াই। তারপরে এখান থেকে আমরা যেহেতু বুঝতে পারছি যে এটা ইন্টারগেটিভ হবে, আর ইন্টারগেটিভ করার জন্য ডো ডাসটা আগে আনতে হইব, হোয়াইয়ের আগে, হোয়াইয়ের পরে লিখবো কিন্তু সি এর আগে লিখবো, সাবজেক্টের আগে লিখবো। তাহলে উত্তর হবে হোয়াই ডাজ শি ডু দ্য ওয়ার্ক, হোয়াই ডাজ শি ডু দ্য ওয়ার্ক, সে কেন কাজটি করে। বুঝছি কি না? আর যদি পাস্ট টেন্সে লিখলাম, যদি লিখতাম তাহলে হয়তো হোয়াই ডিড শি ডু দ্য ওয়ার্ক। কথা বুঝছি? বুঝছো কি না? শেষ। এই একইভাবে এখন আবার এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, ঠিক আছে, ডো আছে, তাহলে ঠিক একইভাবে খেয়াল করি এখানে, এখানে কিন্তু এই ডোটা হচ্ছে মেইন ভার্ব, ডোটা কি মেইন ভার্ব, এখানে বার মানে কাজ করা, এখানে দা ওয়ার্ক মানে কাজটি, দা ওয়ার্ক মানে কাজটি, ডো মানে করা। তাহলে এখানে হচ্ছে হাউ, হাউয়ের জায়গায় থাকবে,
তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করি তাহলে ডো অথবা ডাজ। এখন ইউর সাথে কি আসে, তাহলে হাউ ডু ইউ ডু। এখানে কিন্তু ডোটা কিন্তু ভার্ব, এটা কিন্তু ভাবিস না, এখানেও ডো বসছে আবার এখানেও ডো বসতেছে, এই ডোটা হচ্ছে ভার্ব কিন্তু ওই ডোটা হচ্ছে প্রশ্ন করার জন্য ভার্ব। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটা করো। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটা করো। কথা বলছি কি না? কিন্তু খেয়াল করি, তাহলে এই বোঝা শেষ। কিন্তু যদি এইখানে হ্যাঁ এরকম থাকতো, এই ওয়ার্কের পরে আমি এখানে লিখতেছি YESTER ইয়েস্টারডে, তাহলে এখানে দেখি পুরা বাক্যটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি ইয়েস্টারডে একটা শব্দ আছে। তার মানে ইয়েস্টারডে শব্দটা দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে প্রশ্নটা করতে হবে, প্রশ্ন করতে হবে কিন্তু পাস্ট টেন্সে। আর পাস্ট টেন্সে করতে হলে আমাদের কি আসে, ডিড আসে। তাহলে উত্তরটা হবে হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, কিভাবে গতকালকে তুমি কাজটি করেছিলে। এরকমই ভাবে WH কোশ্চেন যুক্ত যেগুলো আছে সবগুলো সামনে বসবো, আর কোশ্চেন করার নিয়ম যেটা ওইটাই, তাও বেশি বেশি করে প্র্যাকটিস করবো আমরা, আসলে হয়ে যাবে। এখন খেয়াল করি একটা, এদের এতক্ষণ যা শিখলাম সেগুলো অক্সিলারি ভার্ববিহীন, সবগুলোই কি ছিল, অক্সিলারি ভার্ববিহীন। এখন একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স লিখবো যেগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব আছে, এখন সেন্টেন্স দেখে বুঝবো কিভাবে। হ্যাঁ আচ্ছা, খেয়াল করি এখানে আছে, খুব ভালো করে খেয়াল করবে, আছে প্রশ্ন, তার মানে অবশ্যই প্রশ্ন করতে হইব। আচ্ছা, প্রশ্ন করতে হবে। এখন আছে আবার নাও, আছে কি, আচ্ছা নাও থাকলে কোন সেন্টেন্স হয় বাক্যটা, নাও থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব আছে না, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে এই বাক্যটা নাও থাকার কারণে কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন সি এর সাথে কি বসে, এম না ইজ না আর, ইজ বসে। তাহলে অক্সিলারি ভার্ব সবসময় আমরা কি জানি, প্রশ্ন করার সময় ভার্বটা আগে বসাইতে হয়, ভার্বটা আগে বসাইতে হয় না। তাহলে উত্তরটা হবে, কারণ এই সি এর সাথে ইজ বসে, তাহলে উত্তরটা হবে ইজ শি, তারপরে ওই যে কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি। থ্যাংক ইউ। তাহলে ইজ শি রাইটিং আ লেটার নাও, শেষ। তখন ইজটা কেন এলো, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি বুঝতে পারছি, এবং এটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে। যদি না থাকতো তাহলে কি হতো, ডু অথবা ডাজ। তাহলে এখানে মনে কর নাও নাই, তাহলে শি রাইট আ লেটার, তাহলে উত্তর হবে, এটা প্রশ্ন করতে হইলে এটার প্রশ্নের উত্তর হবে ডাজ শি রাইট আ লেটার অথবা ডিড শি রাইট আ লেটার। কিন্তু নাও থাকার কারণেই ইজটা আগে আইছে। কিন্তু আবার যদি নাও না থাকে, আবার এরকম থাকতো JUST জাস্ট নাও, তাহলে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আর প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব আছে না, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। থ্যাংক ইউ। হ্যাজ শি রাইটেন 3 নাম্বার, রাইটেন হ্যাজ শি রাইটেন আ লেটার জাস্ট নাও। এইমাত্র কি সে একটা চিঠি লিখেছে। আশা করি বুঝছি সবাই। এখন আমি বাক্য লিখতে দিব 5টা বাক্য ঠিক করে লিখতে দিবেন। ধন্যবাদ।